সো হাই, দিস ইজ ডক্টর অর্ঘ সাহু। আমি আগেও একটা ভিডিও বানিয়েছিলাম, তো আপনাদের জন্য আমি আজকে আরেকটা ভিডিও নিয়ে এসেছি। আমি ডিভাইন স্মাইল ডেন্টাল ক্লিনিক নামে একটি ক্লিনিক খুলেছি বেলগুড়িয়া স্টেশন থেকে 15 মিনিটের হাঁটা দূরত্বে। আপনারা গুগল ম্যাপে তার লোকেশন পেয়ে যাবেন, আমি কমেন্ট সেকশানেও তার লোকেশন অ্যাড করে দেবো। তো এটা নন্দননগর মধ্যপাড়া কালীবাড়ির নিকটে অবস্থিত আমার ক্লিনিকটি ডিভাইন স্মাইল ডেন্টাল ক্লিনিক নামে। তো আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো ড্রাই সকেট। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা যখন দাঁত তুলি বা এক্সট্রাকশন করি, বিশেষত যেটাকে আমরা আক্কেল দাঁত বা থার্ড মোলার এক্সট্রাকশন, উইজডম টিথ বলে থাকি, সেটা এক্সট্রাক্ট করার পরে আমাদের অনেক ক্ষেত্রেই খুব পেনফুল কন্ডিশনের পেনফুল সিচুয়েশান অ্যারাইজ করে, যেটা মোটামুটি আপনাদের দাঁত তোলার 1 থেকে 3 দিন পরে সেটা অ্যারাইজ করে। আর সেটা যথেষ্ট পরিমাণেই যন্ত্রণাদায়ক হয়ে থাকে। এবং এখন ব্যাপার হলো যে যেটাকে আমরা ডাক্তারি ভাষায় ড্রাই সকেট বলে থাকি। তো ড্রাই সকেট জিনিসটা কি, সেটা বিষয়ে আজকে আমরা আলোচনা করব, বা যেটাকে আমরা অ্যালভিওলার অস্টাইটিসও বলে থাকি। ড্রাই সকেট জিনিসটা হলো আমরা যখন দাঁত তুলি তারপরে সেখান থেকে যে ব্লাডটা বেরোয় সেটা জমাট বাঁধতে কিছুক্ষণ সময় লাগে, যেটা জেনারেলি 3 থেকে 7 মিনিটের মধ্যে হয়, যেটাকে ডাক্তারি ভাষায় ক্লটিং টাইম বলা হয়ে থাকে। সেই ব্লাড ক্লটটা যেটা তৈরি হয় সেটা উন্ড হিলিং বা আমাদের যে ক্ষতটা রয়েছে সেটা মেরামত করতে সহায়তা করে। কিন্তু অনেক ক্ষেত্রে এই ব্লাড ক্লটটা আমাদের যে তৈরি হয় সেই ব্লাড ক্লটটা অনেক ক্ষেত্রে ডিসলজ হয়ে যেতে পারে বা সেখান থেকে বেরিয়ে যেতে পারে। তার ফলে কি হয়, আমরা যখন সম্পূর্ণ একটা দাঁত এক্সট্রাক্ট করে দিয়েছি বা দাঁত তুলে ফেলেছি, তো সেই ক্ষেত্রে তার তলার যে আন্ডারলাইং বোন থাকে বা যে আরও পেরিওস্টেম টিস্যু থাকে সেটা কমপ্লিটলি এক্সপোজড হয়ে যায় ফর আউটার এনভায়রনমেন্ট, ওরাল এনভায়রনমেন্টের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আমাদের হিলিংয়ে বা যেখানে আমাদের নর্মাল সফট টিস্যু ডেভেলপ হওয়ার কথা সেটা প্রপারলি হয়ে থাকে না, এবং তার ফলে যন্ত্রণা সৃষ্টি হয়। তারপর ইনফেকশন শুরু হতে থাকে, সেখানে ফুড লজমেন্ট হতে থাকে, মানে আমরা যে খাবার খাই সেই খাবারগুলো সেখানে ঢুকে যেতে শুরু করে। তারপরে যথেষ্ট পরিমাণে সেখানে ব্যথা এবং যন্ত্রণাদায়ক অবস্থার সূচনা ঘটে। তো এটাকে আমরা কীভাবে আমরা আটকাতে পারি? তো আমরা এক্সট্রাকশন করার পরে সুচার দিতে পারি, এটা একটা অন্যতম কারণ হতে পারে। আর যে আমরা ডাক্তারবাবুরা যে অ্যান্টিবায়োটিক বা পেন মেডিসিন, যেটাকে আমরা অ্যানালগেসিক বলে থাকি, যেটা ব্যথা কমার ওষুধ দিয়ে থাকি, সেটা প্রপারলি 5 দিন থেকে 7 দিন দেওয়া হয়। সেটা আপনারা যদি প্রপারলি খান তাহলে জিনিসটা অনেক ক্ষেত্রেই যথেষ্ট সুন্দরভাবে হিল হয়ে থাকে, মানে যে জায়গাটায় দাঁত নেই, যে উনটা হিল হওয়ার প্রয়োজন সেটা স্বাভাবিকভাবে ঘটে থাকে। কিন্তু সবসময় এগুলো ফলো করার পরেও ড্রাই সকেট হতে পারে। তো পেশেন্ট জেনারেলি দাঁত তোলার 1 থেকে 2 দিন বা 3 দিন পরে আমাদের জেনারেলি ফোন করে বলে যে যেখানে দাঁত তোলা হয়েছে সেখানে প্রচণ্ড যন্ত্রণার সৃষ্টি ঘটেছে। তো সেটাকেই আমাদের তখন বুঝতে হবে যে এটা ড্রাই সকেটের লক্ষণ। ড্রাই সকেট আমাদের কী কী কারণে হতে পারে? যদি পেশেন্ট দাঁত তোলার পরে আমরা অনেকগুলো জিনিস করতে বলি, সেগুলো যদি প্রপারলি ফলো না করা হয় সেক্ষেত্রে এই জিনিসটা ডেভেলপ করতে পারে। তো প্রথমত ড্রাই সকেটকে আমাদের ডেভেলপ করতে, যাতে ডেভেলপ না করে ড্রাই সকেট, সেই জন্য আমাদের যাতে আমরা বলি যে মাউথ রিন্স করতে, কিন্তু মাউথ রিন্স মানে মাউথ ওয়াশ বা উষ্ণ গরম জলে নুন দিয়ে, যেটাকে আমরা কুলকুচি করতে বলি বাংলা ভাষায়, সেটা যাতে পেশেন্ট করে। কিন্তু সেটা করার সময় যদি ভিগোরাসলি বা খুব জোরে করা হয় তাহলে অনেক ক্ষেত্রে এই যে রক্তটা জমাট বাঁধে, সেই যে রক্ত জমাট বাঁধার যে প্রসেসটা শুরু হয়, সেই জমাট বাঁধা রক্তটা, মানে আমরা যেটাকে বলি ডিসলজমেন্ট অফ দ্য ক্লট, সেটা ঘটে থাকে। তো তার ফলে এই ড্রাই সকেট ঘটতে পারে। তো আমাদের রিন্স করা, মাউথ রিন্স করা বা স্পিট করা, যেটাকে থুতু ফেলা বলে, সেটা খুব জোরে না করে আস্তে করে করা উচিত।
যাদের স্মোকিংয়ের হ্যাবিট আছে, অ্যালকোহল বিভারেজ ইনটেকের যাদের হ্যাবিট আছে, সেটাও যেন বন্ধ রাখা হয় অন্তত আগামী 15 দিনের জন্য। তো সেক্ষেত্রে ড্রাই সকেট ডেভেলপের চান্স অনেকাংশেই কমে যেতে পারে, মানে অনেকাংশেই কমে যায়। তো এছাড়াও আমরা আরও যেটা বলে থাকি সেটা হলো ড্রাই সকেট ডেভেলপ হওয়ার পরে ফুড লজমেন্ট হয়ে থাকে। তো আমরা ড্রাই সকেট এইসব কারণেই জেনারেলি ডেভেলপ হয়ে থাকে। আর ড্রাই সকেট থেকে কীভাবে বাঁচার উপায় হচ্ছে, আমরা ডাক্তারের দেওয়া এই ধরনের জিনিসগুলো প্রপারলি ফলো করব। আর খুব জোরে স্পিট আউট মানে থুতু ফেলা, রিন্স করা, স্মোকিং, অ্যালকোহলের হ্যাবিট থাকলে অ্যালকোহল, এই ধরনের জিনিসগুলো, খুব জোরে ইয়ার্নিং মানে যেটাকে বলে হাই তোলা, খুব জোরে মুখ বড় হা করে এরম করা, বা ক্লেঞ্চিং, গ্রাইন্ডিং মানে দাঁতের উপর এরম করে ঘষা, এই জিনিসগুলো যেন আমরা যেদিকে আমরা দাঁত তুলেছি সেখানে কম করি। তো জেনারেলি এই ড্রাই সকেট জিনিসটা থার্ড মোলার রিজিয়ন বা উইজডম টিথ আক্কেল রিজিয়নের ক্ষেত্রেই, এবং সেটা লোয়ার ম্যান্ডিবলে নিচের জতে সব থেকে বেশি দেখতে পাওয়া যায়। তো আমরা এই জিনিসটাকে সেক্ষেত্রে যতটা সম্ভব কন্ট্রোল করার জন্য এই জিনিসগুলোকে অ্যাভয়েড করতে হবে। এবং তার সাথে সাথে যদি ড্রাই সকেট ডেভেলপ করে যায় সেক্ষেত্রে কী করতে হয়, সেক্ষেত্রে আমরা একটা ইউজিনল এবং জিঙ্ক অক্সাইডের পেস্টের মিক্সচার করে সেটাকে কটনের মধ্যে মানে তুলোর মধ্যে দিয়ে সেই প্লেসে যেখানে আমরা ওপেন উন্ড দেখতে পাচ্ছি, মানে ওপেন বোন দেখতে পাচ্ছি, সেক্ষেত্রে প্লেস করে দিই। এছাড়াও সিপ্টোডোন কোম্পানির অ্যালভিওজিল বলে একটা জিনিস হয়। অ্যালভিওজিল এক ধরনের অ্যালভিওজিলের মধ্যে আমাদের অ্যানালগেসিক থাকে, আয়োডোফর্ম থাকে। তো সেটা এই ধরনের উন্ড হিলিংয়ে প্রমোট করতে যথেষ্ট পরিমাণে সাহায্য করে। এর সাথে সাথে পিআরএফ যেটা হলো প্লেটলেট রিচ ফাইব্রিন, এটা একটু কস্টলি হয় আর এটা পেশেন্টের ওন ব্লাড থেকে তৈরি হয়। তো সেই পিআরএফ ইউজ করেও আমরা এই ড্রাই সকেট প্রিভেন্ট করতে পারি। তো ড্রাই সকেট প্রিভেন্ট করাটা যথেষ্ট পরিমাণেই জরুরি, কারণ না হলে পেশেন্টের ক্ষেত্রে এটা খুবই যন্ত্রণাদায়ক অবস্থার সূচনা করে। আমরা জেনারেলি ড্রাই সকেট ডেভেলপ যাতে না করে তার জন্য অ্যামোক্সিক্ল্যাভ, যাতে অ্যামোক্সিসিলিন এবং ক্ল্যাভলুনিক অ্যাসিডের কম্বিনেশন থাকে। তো অ্যামোক্সিক্ল্যাভ 625 mg, ক্ল্যাভাম 625 mg, ইন্ডিক্ল্যাভ এই ধরনের ওষুধ প্রেসক্রাইব করে থাকি। আর তার সাথে পেন মেডিসিন হিসাবে মানে ব্যথা কমার ওষুধ হিসাবে জিরোডল এসপি, যদি ড্রাই সকেট ডেভেলপ হওয়ার পরে ব্যথা খুব বেশি হয় সেক্ষেত্রে আমরা আলট্রাসেট, ট্রামাডল এই ধরনের ওষুধ প্রেসক্রাইব করে থাকি। প্রেগনেন্ট ওমেনের ক্ষেত্রে আমরা প্যারাসিটামল প্রেসক্রাইব করতে পারি। প্যারাসিটামল 650 mg যথেষ্ট মানে প্রেগনেন্ট ওমেনের ক্ষেত্রে সঠিক কাজ করে থাকে, কারণ প্রেগনেন্ট ওমেনের ক্ষেত্রে আমরা সব ধরনের ওষুধ প্রেসক্রাইব করতে পারি না। তো সেক্ষেত্রে আমাদের যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হয়। আর ড্রাই সকেট বিষয়ে ড্রাই সকেট জেনারেলি 7 থেকে 10 দিনের মধ্যে হিল করে যায়। তো সেটা চিন্তার কোনো বিশাল বিষয় নয়। বাট সেখানে আমাদের অ্যানারোবিক আর অ্যারোবিক ব্যাকটেরিয়া যেগুলো থেকে থাকে মুখের ভেতরে, সেগুলো আমাদের যখন বোনটা ওপেন হয়ে যাচ্ছে, পেরিওস্টিয়াম ওপেন হয়ে যাচ্ছে, সেখানে প্রবেশ করার ফলে ইনফেকশন ঘটিয়ে অ্যালভিওলার অস্টাইটিস মানে জবনের যে ইনফ্লামেশন যেখানে দাঁত নেই সেখানে ঘটিয়ে থাকে। তো এটা যথেষ্ট পেনফুল হয়। সো সেটাকে আমরা এইরকমভাবে প্রিভেন্ট করতে পারি। প্রপার অ্যান্টিবায়োটিক, প্রপার অ্যানালগেসিক মানে পেন মেডিসিন, এবং তার সাথে আমরা প্যান্টপ ডিএসআর বা প্যান40, প্যান ডি ইত্যাদি টাইপের গ্যাস্ট্রিক মেডিসিনও দিয়ে থাকি, যাতে অ্যান্টিবায়োটিক খাওয়ার ফলে পেশেন্টের কোনো রকম গ্যাস্ট্রাইটিসের প্রবলেম না ঘটে থাকে। তো এই জিনিসগুলো ফলো করলে, এছাড়া আমরা অ্যালভিও জেল ইউজ করি যেটা আমি আগেই বলেছি, জিঙ্ক অক্সাইড ইউজিনল পেস্ট ইউজ করি। এছাড়া আপনি প্রাইমারিলি বাড়িতে ক্লোভ অয়েল তুলোয় করে নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার আগে কিছুক্ষণের জন্য নিরাময়ের জন্য ইউজ করতে পারেন, যদিও সেটা কোনো পার্মানেন্ট সলিউশন নয়। আপনাকে প্রপার ডেন্টিস্টের কাছে গিয়ে এই ট্রিটমেন্ট করানো জরুরি।
আর আমার ক্লিনিকের নাম হলো ডিভাইন স্মাইল ডেন্টাল ক্লিনিক। এটি নন্দননগর মধ্যপাড়া অধিবাসী বৃন্দ ক্লাবের বিপরীতে অবস্থিত, নন্দননগর কালীবাড়ির কাছে, বেলঘরিয়া স্টেশন থেকে 10 থেকে 15 মিনিটের হাঁটার দূরত্বে। যার গুগল ম্যাপের লোকেশন লিঙ্ক আমি নিচে দিয়ে দেবো। আপনারা চাইলে আমার সাথে যে কোনো ধরনের ডেন্টাল রিলেটেড প্রবলেম, যেমন অর্থোডন্টিক প্রবলেম, আঁকা বাঁকা দাঁত ঠিক করা, দাঁত বাঁধানো, দাঁত তোলা, অন্যান্য মুখের প্রবলেম, আলসার, ঘা, এইসবের জন্য যোগাযোগ করতে পারেন। আমার ফোন নাম্বার এবং কন্ট্যাক্ট নাম্বারও আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো আপনাদের জন্য। ওকে, আজকের জন্য এইটুকু। গুড বাই।